প্রচণ্ড এক ঝড়ের মধ্যে যখন চারপাশে শুধু গর্জন আর উত্তাল জলরাশির দাপট, তখনই হঠাৎ এক বিলাসবহুল ক্রুজ জাহাজ হারিয়ে ফেলে তার সমস্ত শক্তি। ইঞ্জিন বন্ধ হয়ে যায়, হিমশীতল জল বিশাল এক ঢেউয়ের আঘাতে কাঁচ ভেঙে ঢুকে পড়তে থাকে। জাহাজের ডেকে জমা হয় জল, সেই সাথে জমাট বাঁধে আতঙ্ক। জাহাজটির নাম ছিল ভাইকিং স্কাই। এর ভেতরে ছিল 1000-এরও বেশি যাত্রী। ইঞ্জিন বন্ধ, দিক হারানো জাহাজটি তীব্র বাতাসের ধাক্কায় ধীরে ধীরে তীরবর্তী পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল। চারদিক অন্ধকার এবং সময় যেন থমকে দাঁড়িয়েছে। ক্যাপ্টেন তখন মরিয়া হয়ে বলে ওঠেন, মেডে মেডে, যার ফ্রেঞ্চ অর্থ বাঁচাও বাঁচাও। আসন্ন এক বিপর্যয়ের ইঙ্গিত, যার পরিণতি হয়তো টাইটানিকের মতোই ভয়ঙ্কর ছিল। এই ঘটনাটি ঘটে 2019 সালের 23শে মার্চ। নরওয়ের এক বিপজ্জনক উপকূল হুস্টাভিকার উপর দিয়ে যাচ্ছিল এই ভাইকিং স্কাই। সেই সময়ে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কয়েক ঘন্টা ধরে জাহাজটি 6 মিটার উঁচু ঢেউয়ের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু একসময় পুরোপুরি থমকে যায়। ভয়ঙ্কর ঝড়ের আঘাতে একটানা দুলতে থাকে জাহাজটি, আর ক্রু সদস্যরা মরিয়ার চেষ্টা চালাতে থাকেন। তখন প্রায় 90 মাইল বেগে বাতাস বইছে, জাহাজ তখন নিয়ন্ত্রণহীন। অথচ আপনি জানলে চমকে উঠবেন, এই বিলাসবহুল জাহাজটির এমন পরিণতি হওয়ার কথাই ছিল না। সামান্য কিছু ভুল আর কিছু মানুষের বেপরোয়া তাদেরকে এমন বিপদের মুখে ঠেলে দিয়েছিল। তাদের এই বেঁচে থাকার লড়াই যে কারো গায়ের লোম খাড়া করে দিতে পারে। তাদের সাথে কি হয়েছিল, কেন হয়েছিল, তারা কিভাবে বেঁচে ফিরেছিল, যা জানলে আপনার আত্মাও কেঁপে উঠবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ভাইকিং স্কাই ছিল ভাইকিং ওশান ক্রুজ লাইনের 6টি বিলাসবহুল জাহাজের একটি। মূলত আর্কটিক সার্কেলের সৌন্দর্য আর নর্দার্ন লাইটস উপভোগ করতেই পর্যটকরা ভ্রমণ করতেন। কিন্তু সমস্যা হলো, এই কোম্পানিটি মূলত বিনোদন ব্যবসা, সামুদ্রিক নিরাপত্তা বা নৌযান রক্ষণাবেক্ষণের তেমন কোনো অভিজ্ঞতা তাদের ছিল না। জাহাজটি নির্মাণ করেছিল ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান ফিনকান্টেরি, আর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মেরিটাইম সার্ভিস কোম্পানি উইলহেমসন। 2017 সালে যাত্রা শুরু করা ভাইকিং স্কাইকে আধুনিক প্রযুক্তির এক বিস্ময় হিসেবেই ধরা হতো, কিন্তু তথ্য বলছে সবকিছু ঠিকঠাক ছিল না। 2016 সালেই এর আরেকটি একই ধরনের জাহাজ নিয়ে কাজ শুরু করা কিছু প্রকৌশলী বুঝতে পারেন, ইঞ্জিনের যত্ন নেওয়ার জন্য দরকারি নির্দেশনা, যেমন তেলের মাত্রা দেখানো, কখন অ্যালার্ম বাজবে বা বন্ধ হবে, এই কিছুতে সঠিক প্রযুক্তি ছিল না। ভাবা যায় প্রায় $400 মিলিয়ন জাহাজ, অথচ ইঞ্জিন ঠিকভাবে চালু বা বন্ধ রাখতে হবে কিভাবে, সেই গাইডলাইনই অনুপস্থিত। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই ডিজেল ইঞ্জিনগুলির মাধ্যমে বিদ্যুৎ তৈরি হতো। মানে যদি মাঝ সমুদ্রে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাহলে জাহাজ শুধু চালনা শক্তি হারাবে না, বিদ্যুৎও বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পুরো সিস্টেমই অচল হয়ে পড়বে। তারপরও এই জাহাজে প্রতিবার উঠত প্রায় 930 জন যাত্রী এবং 465 জন ক্রু মেম্বার। এই ঝুঁকিগুলির কিছুই জানতেন না ভাইকিং স্কাই থাকা অধিকাংশ যাত্রীরা, যাদের অনেকেই ছিলেন অবসরপ্রাপ্ত। তারা সেই দিন নরওয়ের উপকূল ধরে 12 দিনের একটি বিলাসবহুল যাত্রায় বেরিয়েছিলেন। যাত্রা শুরু হয় বার্গেন শহর থেকে। পরিকল্পনা অনুযায়ী জাহাজটি বোডো ঘুরে দক্ষিণে ফিরবে এবং পাড়ি দেবে হুস্টাভিকা উপসাগরে, যা তার অগভীর চোরা পাথর, হঠাৎ আবহাওয়া পরিবর্তন ও উত্তাল সাগরের জন্য পরিচিত ছিল। এই রুটে জাহাজ চালানো সবসময় বিপজ্জনক, তাই নাবিকরা থাকতেন সর্বোচ্চ সতর্কতায়। ভ্রমণের প্রথম সপ্তাহ মোটামুটি শান্তিপূর্ণ ছিল। 21শে মার্চ যাত্রীরা ঘুরছিলেন ট্রমসো শহরে, কিন্তু সেখান থেকেই সমস্যাগুলি ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। আগামী কয়েকদিনে প্রবল ঝড় আসার পূর্বাভাস ছিল, যার কারণে অন্যান্য অনেক কোম্পানি সেই রুট বাতিল করেছিল, কিন্তু ভাইকিং স্কাই তা মোটেও করেনি। তাদের একটি গুরুত্বপূর্ণ ডিজেল ইলেকট্রিক জেনারেটর DG3 তখন ইতিমধ্যে কাজ করছে না, টার্বো চার্জার নষ্ট হয়ে যাওয়ার কারণে। যদি তারা ট্রমসোতেই থাকতো তাহলে তাদের যাত্রা পিছিয়ে যেত, কারণ ঠিক করার যন্ত্রাংশ পৌঁছাতে অনেক সময় লাগত। তাছাড়া নৌবহরের এই অংশের দরকার ছিল 2 জন অভিজ্ঞ নাবিক, কিন্তু অনবোর্ড নাবিকদের একজনের সার্টিফিকেট ছিল কেবল ক্রিশ্চিয়ানসান পর্যন্ত, আর নতুন নাবিক ওঠার কথা ছিল হুস্টাভিকা পেরোনোর পর। তারপরও ক্যাপ্টেন এবং নাবিকরা আত্মবিশ্বাসী ছিলেন যে তারা এই রুট পেরোতে পারবেন। সিদ্ধান্ত নেওয়া হয় রাতেই ট্রমসো ছেড়ে যাত্রা শুরু করা হবে, যদিও এই সিদ্ধান্ত মেরিটাইম নিরাপত্তা আইনকে ভঙ্গ করে, কারণ একটি জেনারেটর বন্ধ থাকলে সমুদ্রে সমস্যা হলে জাহাজের ব্যাকআপ ইঞ্জিন পর্যাপ্ত থাকবে না। আর দুর্ভাগ্যবশত সমস্যা এখান থেকেই শুরু হয়। ট্রমসো ছাড়ার প্রায় 3 ঘন্টা পরে
পরেই একটি অ্যালার্ম বেজে ওঠে। DG2 এর লুব্রিকেশন অয়েল কমে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই অ্যালার্ম বন্ধ হয়ে যায়, আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তখন আবহাওয়া শান্ত ছিল, তবে ক্যাপ্টেন জানতেন সামনে ঝড় আসছে। তাই পরের গন্তব্য বোর্ডও বাতিল করে যাত্রা ঘোরানো হয় নরওয়ের আরেকটি শহর স্তাভাঞ্জার দিকে। ক্রমেই বাতাস বাড়তে থাকে, রাত নামতেই শুরু হয় জলোচ্ছ্বাস। 6 মিটার উঁচু ঢেউ আর 90 মাইল গতির বাতাস। পরের দিন সকালেই আরও বিপদ, DG4 এর শ্যাপ ট্যাঙ্কেও লুব্রিকেশন অয়েল কমে যাওয়ার অ্যালার্ম বাজে। এরপর ট্রন্ডহেম অঞ্চলের মাঝখানে থাকা অবস্থায় একের পর এক অ্যালার্ম বেজে উঠেছিল, কিন্তু ইঞ্জিনিয়াররা সিস্টেমকে শুধু ক্লিয়ার করে দিচ্ছিল, তবে অয়েল বাড়াচ্ছিলেন না। যাত্রীরা তখন শান্ত ছিল, সকালের খাবার খাচ্ছিল, কিন্তু কেউ কেউ টের পাচ্ছিলেন ঝড় আসছে। চারপাশের জিনিসপত্র পড়ে যাচ্ছিল, কাজ ভাঙছিল, হাঁটা দুষ্কর হয়ে পড়েছিল। দুপুরবেলার দিকে ভাইকিং স্কাই পৌঁছে যায় হোস্টাভিকা উপসাগরে, যেখানে 7 মিটার ঢেউ আছড়ে পড়ছিল। তখন জাহাজে শুরু হয় বিপর্যয়। যদিও কাগজে কলমে হেভি ওয়েদার চেকলিস্ট বলে উল্লিখিত করা হয়েছিল, কিন্তু আসলে ইঞ্জিনে লুব্রিকেশন অয়েলের কমতি পড়েছিল। 24 ঘন্টারও বেশি সময় ধরে ইঞ্জিনগুলি কম তেলে চলছিল, ফলে সাগরের দুলুনিতে বাতাস ঢুকে পড়ে তেলের পাইপলাইনে এবং ইঞ্জিনে বাড়ে প্রবল চাপ। অথচ কেউ জানত না জাহাজের ইঞ্জিনে ছিল মারাত্মক ভুল। শ্যাম্প ট্যাঙ্কগুলি নিয়মের তুলনায় প্রায় 40% ছোট ছিল। শেষমেশ একের পর এক অ্যালার্ম বাজে, DG4, DG1 পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই গোটা জাহাজের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ভাইকিং স্কাই শুরু হয় টোটাল ব্ল্যাকআউট। হঠাৎ করে সব বন্ধ, প্লেট, গ্লাস, ফার্নিচার ছড়িয়ে ছিটিয়ে। যাত্রীরা আধারে গিয়ে দাঁড়িয়েছে। আতঙ্কগ্রস্ত ক্রুদের চেহারাতেই বোঝা যাচ্ছিল মাঝ সমুদ্রে আটকে পড়েছে এক বিশাল জাহাজ, কোনো নিয়ন্ত্রণ ছাড়াই। অন্যদিকে নিয়ন্ত্রণ কক্ষে চলছিল চরম অস্থিরতা। একসাথে প্রায় হাজার হাজার অ্যালার্ম বেজে ওঠে, যার বেশিরভাগই ছিল তুচ্ছ বিষয় নিয়ে। প্রকৃত বিপদ কোথায় তা ধরতেই পারছিলেন না ইঞ্জিনিয়াররা। ক্যাপ্টেন জরুরি মেসেজ পাঠালেন, মেডে মেডে, ভাইকিং স্কাইয়ের ইঞ্জিন বন্ধ, 100 মিটার দূরে পাথর, সাহায্য দরকার। নরওয়ের উপকূলরক্ষীরা দ্রুত উদ্ধারের জন্য বেরিয়ে পড়েন। 2টি নোঙর জলে ছুঁড়ে ফেলা হয়, প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় সেগুলি ধরে রাখতে পারছিলেন না। তখনও জাহাজ ক্রমেই পাথরের দিকে ভেসে চলেছে। ইঞ্জিনের সমস্যা ছিল তেলের চাপ কমে যাওয়ার কারণে। পরে তারা কারণটি বুঝতে পেরে তেল ট্রান্সফার শুরু করলেও ভুল ধাপে গিয়ে পাওয়ার রিস্টার্ট করছিল, যে কারণে ইঞ্জিনটি ওইভাবেই নিস্তব্ধ ছিল। তখন এক পাইলট দায়িত্ব নিয়ে রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। জাহাজে ঘোষণা দেওয়া হয় সব ক্রু তাদের এমার্জেন্সি পজিশনে যান, যাত্রীরা তাদের মাস্টার স্টেশনে যান। যদিও যাত্রীরা ভয় পেয়েছিল, কিন্তু তারা আতঙ্ক ছড়ায়নি। কিছুক্ষণ পর ইঞ্জিনিয়াররা ডিজেল জেনারেটর 2 চালু করতে সক্ষম হয়। সামান্য শক্তি ফিরে আসে, মানে একটি ক্ষীণ আশার আলো জাগে। কিন্তু এই মুহূর্তে জাহাজ প্রায় 4 মিটার নিচেই পাথরের উপর ভেসে আছে। যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। এর মধ্যেই এক বিশাল ঢেউ এসে জাহাজের জানলা ভেঙে দেয়, ভারী লোহার দরজা প্রায় ছিঁড়ে ফেলে। বরফ ঠান্ডা জল ঢুকে পড়ে জাহাজে। একজন যাত্রী বলেন, আমি স্লাইড করে প্রায় টেবিলের নিচে আটকে যাই, যেখানে জল আমার গলা পর্যন্ত। ঘটনাটা তখন রূপ নিচ্ছিল এক ভয়াবহ সমুদ্র বিপর্যয়। ইতিমধ্যে কোস্টগার্ডের দল সেখানে উপস্থিত হয়। তারা ঝড়ের তীব্রতা দেখে প্রথমে জাহাজে দড়ি বেঁধে স্থির রাখার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। তারা ফিরে গিয়ে 6টি হেলিকপ্টার পাঠায় যাত্রীদের উদ্ধার করতে। ঠান্ডা জল ঢুকতে শুরু করে জাহাজে, যে ঠান্ডা জল ছিল যাত্রীদের জন্য মহা বিপদের কারণ। তাই প্রথমেই আহত ও দুর্বলদের উদ্ধার করা হয়, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রতিবারই 2 জন করে তোলা হচ্ছিল ধীরে ধীরে। এই সময় জাহাজের জেনারেটরগুলি আবার হঠাৎ চালু হয়। জাহাজ আস্তে আস্তে বিপদ থেকে সরে আসে, তবুও পুরোপুরি নিরাপদে আসতে পারেনি। তখন আরেকটি টাগবোট জাহাজ ডাকা হয় সাহায্যের জন্য। টাগবোট হলো এক ধরনের সামুদ্রিক জাহাজ, যা অন্য জাহাজকে ধাক্কা দিয়ে বা টেনে নিয়ে চলতে সাহায্য করে। একটানা সারা রাত ধরে এই উদ্ধার কাজ চলতে থাকে। অবশেষে 24শে মার্চ সকালে ঝড় ক্রমশ কমে আসে। জাহাজটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, যে প্রক্রিয়া চালনা করতেও 13 ঘন্টা সময় কেটে গিয়েছিল। শেষমেশ 460 জনকে উদ্ধার করা হয়, বাকিরা জাহাজেই ছিলেন। এরপর নোঙর কেটে জাহাজটিকে বন্দরে ফেরানো হয়। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, তাই জাহাজের তেলের ট্যাঙ্ক ডিজাইনে পরিবর্তন আনা হয়। স্টাফদের প্রশিক্ষণ এবং নিয়ম পালনে নতুন পদক্ষেপ সেই দিন থেকেই শুরু হয়। এই ঘটনায় 18 জন আহত এবং 1 জন গুরুতর আহত হন, তবে সৌভাগ্যক্রমে কেউ মারা যায়নি। এটি ছিল এক ভয় জাগানো ঘটনা, যা মনে করিয়ে দিয়েছিল টাইটানিকের সেই দুর্ধর্ষ বেদনার কথা। প্রকৃতির সামনে মানুষ যে আজও কতটা অসহায়, ভাইকিং স্কাই যেন তার এক আধুনিক প্রমাণ। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।